কে এতদিন বলেছে ভিপি নূরকে যে বিকাশ আছে যতক্ষণ, নূর আছে ততক্ষণ, এরকম কথা বলতো না? কাল দেখলাম সবাই পজিটিভ। তবে এখানে বাংলাদেশে ওই উত্তর গগনে কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে, ঠিক না বেঠে? কারণ যে আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিল ভিপি নূর, প্রতিটা আন্দোলনে সাহস নিয়ে কথা বলেছে, সাবেক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যার স্পষ্ট ভূমিকা ছিল, উচ্চ স্বরে কথা বলেছে, মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, চলে গিয়েছে, নির্যাতন সহ্য করেছে। জুলাই আন্দোলনের পরে আজকে তার রক্ত ঝরা, এটা বলা যায় বাংলাদেশ এখনো নিরাপদ হয় নাই, বাংলাদেশে এখনো নিরাপত্তা আসে নাই। যারা বলে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, আমি 1 বছর আগে বলেছিলাম দ্বিতীয় স্বাধীনতা আসে নাই, বরং স্বাধীনতা কেমন করে আনতে হবে সেই রাস্তাটা একটু ক্লিয়ার হয়েছে। আন্দোলন যদি থেমে যায় তাহলে যিনি বলেছিলেন চট করে ঢুকে পড়ব, উনি চট করে ফট করে ঢুকবেন। মানেন আর না মানেন, কারণ দাদাদের ষড়যন্ত্র থেমে নাই, দাদাদের ষড়যন্ত্র থেমে নাই। আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গলে যদি বাঘ থাকে, বাঘের ভয়ে অন্যান্য প্রাণী, হরিণ, খরগোশ, কচ্ছপ, অন্যান্য প্রাণীগুলো এরা সব এক থাকে যে বাঘের বিরুদ্ধে লড়াই করতে হবে। যখন যদি বাঘ নেই, এবার হরিণরা বলতেছে আমি হব রাজা, শিয়াল কয় না আমি হব রাজা, এ কয় না আমি হব রাজা, এদের মধ্যে গোলমাল করি, জঙ্গলে পশু শেষ। বলেন ঠিক না বেটা? আমাদের দেশে এরকম একটা অবস্থা হচ্ছে না? হচ্ছে। ফ্যাসিস্ট পালানোর পরে ভাই ভাই গলা ধরে আন্দোলন করলাম, এখন আর একসাথে চাও খায়, চা খাইতে বসি কয় না তোমার সাথে খাওয়া যাবে না, তুমি তো চাও এর ভোট, ঠিক না ভাই? ঠিক। এই ভ্রাতৃত্ব যদি নষ্ট হয় তাহলে বাংলাদেশ আবার সেই জায়গায় ফিরে যাবে। আল্লামা সাঈদী যেটা বলেছিলেন যে আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, যদি সফলভাবে আমি ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে এমন গাঢ় কালো অমাবস্যার অন্ধকার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব, এবং সেটা বাস্তবে পরিণত হয়েছিল। দীর্ঘ 16টি বছর পার হয়ে গেছে, এই জগদ্দল পাথর সরাতে গিয়ে প্রায় 2000 ভাইয়েরা, ছাত্র জনতা, নিষ্পাপ শিশুরা, তরুণ বৃদ্ধ বনিতা শহীদ হয়েছে। আমার নারীরা রক্ত দিয়েছে, ছাত্র ছাত্রীরা রক্ত দিয়েছে, তারপরে পাথরটা সরানো গিয়েছে। যদি এবার আপনারা এই ঐক্যটা বিনষ্ট করেন, আর এবার যদি কোনো কায়দায় ফ্যাসিস্ট ঢুকতে পারে, তাহলে 16 বছর নয় 32 বছরে বাংলাদেশে সকাল আসবে না, আসবে না, আসবে না। বলে ঠিক না? চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে, ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, 100, 150 নয় 200 ছাত্র আহত হয়েছে। মারছে কারা, মারছে কারা? আজকে যারা বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল, এই বাংলাদেশকে যারা বৈষম্য মুক্ত করতে চেয়েছিল, সেই বৈষম্য যেন এখন ভয়াল রূপ ধারণ করেছে। নূরকে মারার পরে আসিফ নজরুল বলে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। উনার কাজ কি নিন্দা প্রতিবাদ জানানো? উনি আইন উপদেষ্টা, উনি এই বাংলাদেশ আইন করবেন। অন্যায় ভাবে কারো গায়ে হাত তোলা যাবে না, অন্যায় ভাবে কাউকে মারা যাবে না। আইনের কাছে থেকে, আইনের উপদেষ্টা থেকে যদি নিন্দা প্রতিবাদ জানান, তাহলে বোঝা হয়ে যায় আপনাদের মেরুদণ্ড বলে কিছু নাই। মেরুদণ্ড যদি থাকতো তাহলে এটার জন্য অবশ্যই যারা জড়িত, কি কারণে জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পেতাম। আজকে জাতীয় পার্টি বাংলাদেশে বড় বড় কথা বলে, সেই গৃহপালিত দলকে পুঁজি করে ফ্যাসিস্ট সরকার এই দেশ শাসন করেছিল। বলেন ঠিক না? এই জাতীয় পার্টিকে কথা বলতে দিচ্ছে কারা? এই জাতীয় পার্টি কথা বলে কিভাবে? এই জাতীয় পার্টির পক্ষ যারা নেবেন মাথায় রাখবেন, জামাতের বিরোধিতা করতে যে যদি জাতীয় পার্টির পক্ষ নেন, আপনি যত জাতীয় পার্টির পক্ষ নেন নাই, আপনি সরাসরি ফ্যাসিস্ট দালালদের পক্ষ নিয়েছেন। কারণ এই ফ্যাসিস্ট দালালেরাই
বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারকে কায়েম রেখেছিল। ঠিক না বেঠিক? সুতরাং সোচ্চার হতে হবে। যদি সোচ্চার না হন তাহলে এই দেশের স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে। দাদারা দেশের এই বাংলাদেশের অধিকার ছেড়ে দিতে চায় না। ঠিক না বেঠিক? দাদাদের সব নেওয়া হয়ে গিয়েছিল। দাদারা দেখেন কতটা ভালোবাসে আমাদের দেশকে, যে আমাদের দেশের উন্নয়নে যার সবচেয়ে বেশি ভূমিকা তারই নিয়ে চলে গেছে। ঠিক না বেঠিক? গেছে না যায় না? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠিক? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছিল আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেঠিক? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন্দি কুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? বাবা আমার ভাইরা, তাদের সারা দেশটা ফাঁকা ফাঁকা লাগে, কারণ তারা এই দেশ চালাতো। যা কিছু হতো মিডিয়ায় এসে এক এক সময় এক এক বাণী প্রসাদ করত, আর সেই বাণীগুলো আমাদের শুনতে হতো। ক্ষমতার কত অধ্যক্ষ ছিল, তারা বলতো পালাবো না। আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল হাসিনা পালায় না, কিন্তু এক এক করে যারা বাঘা বাঘা নেতা সব পালিয়েছে না পালায় নাই? পালিয়ে গেল। আজকে যারা তাদের পথ ধরে ফ্যাসিস্ট হতে চান, মাথায় রাখবেন 16 বছর ক্ষমতার চেয়ারে থেকে যদি বাংলাদেশে জায়গা না হয়, তাইলে এই দেশে যদি ফ্যাসিস্ট হতে চান, বাংলাদেশের মানুষ আপনাদের, ওরা তো পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েছে, আপনাদের পাকিস্তানেও জায়গা হবে। কথা কয় না? ওর পরেরটাও হবে না। ফ্যাসিস্ট হতে চাইবেন না, বরং ভ্রাতৃত্বকে কায়েম রাখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের গুরুত্ব এমন দিয়েছেন। একদা এক সাহাবী বললেন, তুমি যে কোরআন তেলাওয়াত করলে, তোমার তেলাওয়াত শুদ্ধ হয় নাই, পরিশুদ্ধ হয় নাই। তোমার তেলাওয়াত বিশ্ব নবী যেভাবে পড়েন ওইভাবে পড়া হয় নাই। তিনি বললেন, আমি পড়েছি, শুদ্ধ হয়েছে, আমার কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে, আমি পড়েছি, পরিশুদ্ধ হয়েছে। অপর সাহাবী বললেন, বিশ্ব নবীকে আমি এমন করে পড়তে শুনি নাই। বলল, তাইলে চলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, যে সেখানে আমরা বিচার দাখিল করব, আমরা সেখানে যে আমাদের বিচারটা দেব, আল্লাহর নবী আমাদের যে রায়টা দিবেন সেটা আমরা মেনে নেব। আল্লাহর নবীর কাছে গেল। যাওয়ার পরে সাহাবী বললেন, ওগো বিশ্ব নবী, উনি কোরআনের যে অংশটুকু তেলাওয়াত করেছে, ওই অংশটুকু আমি তেলাওয়াত শুনে আমার মনে হয়েছে আপনার মতো তেলাওয়াত হয় নাই। আমি মনে করেছি ওনার তেলাওয়াতটা ভুল হয়েছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে পড়ো, তুমি আগে শুনে নি। উনি পড়লেন। আল্লাহর নবী বললেন, যিনি সহি দাবি করেছো তোমারটাও তুমি পড়ো। তিনিও পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা, বুখারী শরীফের হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা দুইজন তেলাওয়াত করেছো, তোমাদের দুইজনেরই তেলাওয়াত পরিশুদ্ধ হয়েছে। দুইজনের তেলাওয়াত পড়া যদিও ব্যতিক্রম ছিল, কিন্তু দুইজনেরই শুদ্ধ হয়েছে। আমি তোমাদের বলে দিই, শুনে নাও, তোমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করো না, মত পার্থক্য করো না, বিতর্ক করো না, কারণ তোমাদের আগের জাতিগণ
তোমাদের আগের নবীর উম্মত যারা ছিল তারা এভাবে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে বিতর্ক করে নিজেরা নিজেদেরকে ধ্বংস করে ফেলেছি। ওগো আমার ভাইরা, যারা একসাথে রাজপথে থাকলাম, আন্দোলনে থাকলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, আজকে নির্বাচনের প্রয়োজনে যদি হয় কারোর মার্কা হবে আনারস, কারোর মার্কা পেপু মার্কা, কারোর মার্কা লাউ, কারোর মার্কা কদু, যাই হোক না কেন মার্কা হবে, মিছিল হবে, আন্দোলন হবে, রাজপথে স্লোগান হবে, কিন্তু এই দেশে কোনো দ্বন্দ্ব মারামারি হতে দেওয়া হবে